আর এক কবিতার বিয়ে দিয়েছি আমি। তো আমি একটা কবিতা এখানে শোনাবো, আর দুজন বন্ধুকে নেওয়ার পরে আবার আরেকটা কবিতা শোনাবো। আমি কবিতা পাঠ করছি পাহাড় চূড়ায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতুম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবের দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদী বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বললে, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জেতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমাকে অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো, আজ সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের কাছে, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথায় খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে দস্তি, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। কবিতাটা শেষ করলাম। আমি পরবর্তীতে এই কবিতার সঙ্গে যে কবিতার বিয়ে দিয়েছি সেই কবিতাটা আমি নিয়ে আসবো। মোমেন আব্দুল্লাহ আল্লাহর বান্দা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মোমেন আল্লাহর বান্দা, জানার জন্য এটা রুমি ভাই। আচ্ছা, এটা আমার কবিতা পাঠ করলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের অসাধারণ, পাহাড় সুনীল চূড়া। গঙ্গোপাধ্যায় কবিতা। খুবই সুন্দর কবিতা এটা। এই কবিতাটা আবৃত্তি আগেও মনে হয় আমি শুনেছিলাম, তবে আপনার আবৃত্তিটা সত্যি অসাধারণ হয়েছে, অনেক সুন্দর ধন্যবাদ, আবৃত্তি। ধন্যবাদ। জি, হ্যাঁ, আমি মোমেন আল্লাহর বান্দার কাছে যাচ্ছি। আল্লোপা সম্ভবত একেবারে মিউট হয়ে গেছে। মোমেন আল্লাহর বান্দা যদি আনমিউট করে কথা বলেন। তুমি বলার অনেক কিছু ছিল, কিন্তু প্রথম বলা ছিল যাকে নিয়ে, যিনি এসে শিল্পের সাথে ধর্মের একটা দ্বন্দ্ব তৈরি করলেন। আসলে দ্বন্দ্বটা আছে, তৈরি করলেন না, দ্বন্দ্বটা আছে। সেটাকে প্রমিনেন্ট করে ধর্মটাকে হাইলাইট করলেন আর শিল্পটাকে ছোট করলেন, সে বিষয়ে কথা বলতাম। কিন্তু একটা আবৃত্তি মনোজের শোনার পরে যেটুকু আমি বলতাম সেটা সরকার ভাই অনেকটা বলে দিয়েছেন। ও বিষয়ে আর বলার কিছু নেই। আমার শুধু একটা বিষয় বলা, যে শিল্পের রস যদি আপনি না বোঝেন, শিল্পের টেস্ট, স্বাদ যদি আপনার হৃদয়কে টাচ না করে, তাহলে আমি বলবো সেই শিল্প চর্চা করে, সেই শিল্প ধারণ করে আপনার কিছু হবে না। কেন হবে না আপনি প্রশ্ন করতে পারেন, কেন হবে না? রেজাল্ট আপনি এখন দেখছেন। বাংলাদেশ সরকার ভাই বললো কথাটা হয়েছে, মানুষকে অনেক প্রেম ভালোবাসা কিছু দিতে হবে। মোমেন আল্লাহর বান্দার কথা আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। বলছি, মাসুদ, ওনার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে না, কিন্তু অনেকটাই কেটে যাচ্ছে। আচ্ছা, মোমেন আল্লাহর বান্দা, আপনার নেটওয়ার্কটা মনে হয় খুব ভালো নেই। বরাবরের মতোই আপনি যদি একটু ভালো নেটওয়ার্ক নিয়ে আসেন, আপনার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনতে পাবো আর কি। আমার মনে হয় আসলে আমার সারাক্ষণ কথা বসে বসে গ্রিন টি খাচ্ছি লাইভে। আচ্ছা, আচ্ছা। কয়েক আমি এমনি মোমেন আমার আল্লাহর কথা কি বান্দাকে শোনা মানে যাচ্ছে কেটে কথা? কেটে কেটে যাচ্ছে, এখন বলুন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে শিল্পের রস যদি আমাকে টাচ না করে, সেটা যদি আমি বুঝতে না পারি, তাহলে সেটা না শোনাই ভালো। আপনি দেখেন, আমার সরকার ভাই বললো আমাদের সঙ্গীতের যে অবস্থা, আপনাকে তো মানুষের মনে একটা চাহিদা আছে, সেটা আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি দিতে না পারেন, তখন মানুষ ধর্মের মধ্য থেকে জঙ্গিবাদকে খুঁজে নেবে এবং সেটাকে আঁকড়ে ধরবে। কারণ সে তো তার জীবনে প্রেম পায়নি, তাহলে সে কি পেয়েছে? সে পেয়েছে হিংসা। মানুষের প্রতি মানুষের একটা হিংসা, যেটাকে দমন করত, যেটাকে কমিয়ে দিত শিল্প, তার মধ্যে সে টেস্ট পায়নি। এই ভদ্রলোক শিল্পের মধ্যে সেই স্বাদ পায়নি। আমার মনে হয় ওনার আরো অনেক পড়াশোনা দরকার, অনেক অনেক। উনি শিল্প সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই। প্রথমত, শিল্প মানুষকে মানুষ করে তোলে আর ধর্ম মানুষকে হিংস্র করে তোলে। এই পার্থক্যটা উনি বোঝেন কিনা। যদি না বোঝেন, ওনাকে প্রচুর পড়াশোনা করতে হবে আর শিল্পের স্বাদটা নিতে হবে। আজকে আমাদের দেশের চলচ্চিত্রের যে অবস্থা, আপনি বলেন অনেক চলচ্চিত্র হচ্ছে, কিন্তু একটা চলচ্চিত্রে কি মেসেজ দিয়েছে? কোনো মোরাল মেসেজ কি দিয়েছে? মানুষকে শিক্ষিত হওয়ার জন্য, মানুষকে আরো বেশি মানবিক হওয়ার জন্য, মানুষকে মানুষ হওয়ার জন্য কোনো মেসেজ দিয়েছে? আমি কিন্তু বাংলাদেশের কোনো ছবিতে পাই না এই মেসেজ। কোনো গান, কোনো শিল্পী। কমার্শিয়াল ছবিগুলোতে নেই, কিন্তু যেগুলো হয় সেগুলো আর্ট ফিল্ম, যেগুলো
ছবিগুলো তানভীর মোকাম্মেল তৈরি করেন কিংবা তারেক মাসুদ তৈরি করেছেন বা মোরশেদুল মাসুদ ইসলাম ভাই, তৈরি সেই করেছেন, ছবির সেগুলো দর্শক কতটুকু, যেহেতু কিন্তু আমরা সেগুলোকে ব্যবসা সফল ছবি দেখছি না, সেই ছবির দর্শক কিন্তু খুবই নগণ্য, এবং সেই ছবি যারা বোঝে তারা কিন্তু দেখে। আপনি দেখেন কলকাতার আর্ট ফিল্ম গুলো দেখেন, আমি বেশ কিছু ছবি দেখলাম, খুব ভালো ভালো মেসেজ দিয়েছে। 2016 সালে একটা ছবি হয়েছিল রাধিকা আপ্তের, নাম হচ্ছে ফোবিয়া। ফোবিয়া কি, আমরা ফোবিয়া শব্দটা সম্পর্কে যা জানি, এই ছবিটা দেখলে আপনার পুরো ধারণাটা পাল্টে যাবে। আরেকটা ছবি হয়েছিল গোল, GHOUL, গোল, এটা নেটফ্লিক্স এর 3টা সিরিজ হয়েছিল। এই পুরো ছবিটা দেখলে আপনি একটা ধারণা পাবেন। এখন এই ছবি দেখার লোক কোথায়, মগজ কোথায়? খুব ভালো ছবি হচ্ছে, সিনেমাওয়ালা, খুব ভালো ছবি হচ্ছে, মোরাল মেসেজ দিয়েছে, কিন্তু সেই ছবি দেখে না। বাংলাদেশের ছবি নেই, বাংলাদেশে হিরো আলম হচ্ছে নায়ক, হিরো আলম হচ্ছে সাবজেক্ট। আপনি কি পাবেন? কোন ডাইরেক্টরের মাথায় তো কিছু নেই যে কিছু দিবে। তারেক মাসুদ মাটির ময়না করে গেছে, অনেক মেসেজ দিয়ে গেছে। এখন আমি মনে করি এই মুহূর্তে তারেক মাসুদ যদি সেই ছবিটা করতো, ভদ্রলোক নাই, আমার মনে হয় ওনার বিরুদ্ধে ফতোয়া জারি হইতো ওনাকে মারার জন্য। মোরাল মেসেজ গুলো দিয়ে গেছে তারেক মাসুদ, কিন্তু নেয়ার মতো লোক নাই, যার জন্য ছবি হয় না। দর্শক হল বিমুখ, ছবি বিমুখ, সবকিছু থেকে চলে আসছে। এই মুহূর্তে এখন শিল্প নতুন করে বিপ্লব, আমরা আশা করি, আমরা শিল্প নিয়ে আছি, শিল্পের চর্চা করি, তারপরও আশা করি মানুষ জাগবে, মানুষ শুনবে। কিন্তু যারা এই শিল্পের মধ্যে থেকে বলছে এটা ঠিক না, না যায়, এর মধ্যে স্বাদ পাই না, আমার মনে হয় উনি ওটাকে ছেড়ে দিক, ছেড়ে পুরোপুরি ইসলামের দিকে চলে যাক। শিল্পের মধ্যে থেকে উনি আর জায়গাটাকে নোংরা আমার মনে হয় না করা ভালো। এটা হচ্ছে আমার মতামত আর কি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মুমিন আল্লাহর বান্দা। আমি যুক্ত করছি, মানুষ হওয়ার চেষ্টায় আছি। বেশ সুন্দর নামটা নিয়েছেন উনি। আমিও মাঝে মাঝে বলতাম যে আমি মানুষ হওয়ার চেষ্টায় আছি আর কি। জি, মানুষ হওয়ার চেষ্টায় আছি, যদি আনমিউট করে কথা বলতেন। মানুষ হওয়ার চেষ্টা। হ্যালো, জি, শোনা যাচ্ছে। আপনার স্পিকারটা যদি মুখের কাছ থেকে একটু সরায় রাখেন। জি, শুভরাত্রি সবাইকে। আব্দুল্লাহ মাসুদ ভাই, লোপা রহমান আপা, রুমি ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। যাই হোক, আব্দুল্লাহ মাসুদ ভাই, ওনাকে 4 বছর যাবত ফলো করতেছি। আজকে ওনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য আসলাম। গান একসময় আমিও তো মাদ্রাসার ছাত্র ছিলাম, আচ্ছা, তো আমি আপনি যেখানে ইমামতি করতেন আমি ওর আশেপাশে আর কি, যে আচ্ছা, এলাকায় আশেপাশে এলাকায় থাকি, তো অনেক সংশয়ে ছিলাম। আপনাকে দেখার পরে সংশয় দূর হয়ে গেছে, তো এখন অনেক কিছু থেকেই বের হয়ে আসছি। যাই হোক, তো মাসুদ ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য মনের অন্তর অঙ্গ থেকে ধন্যবাদ জানাই যে আপনি যে যুদ্ধে নামছেন, এই যুদ্ধটা খুবই কঠিন, তারপরও যে আপনি যে যুদ্ধে নামছেন, আপনার সাহসিকতার জন্য আপনাকে মনের গভীর থেকে ধন্যবাদ। আপনাকে এটা থেকে ধর্মান্ধদের বিরুদ্ধে লড়াই। হ্যাঁ, হ্যাঁ, আমরা তো ভাই পারি না, ফ্যামিলির বাইরে থেকে কত ধরনের চাপ সৃষ্টি করে। এই যে আপনার সাথে কথা বলতেছি, মনে করেন যে সামনে 2টা চোখ, পিছিয়ে রাখছে 2টা চোখ, কে কখন কোথায় থেকে কি শুনে ফেলায়, কখন শান্তিপ্রিয় মানুষ ঘর বাড়ি হামলা করে, খুব আতঙ্কে আছি। তো যাই হোক ভাই, আমি একটা গান শুনতে চাই, আমি মুখে না, অডিও থেকে, যদি শুনতেন যদি আপনারা। আচ্ছা, মানুষ হওয়ার চেষ্টায় আছি, ওনার কথা আমরা এখন শুনতে পাচ্ছি। হ্যালো, ওখান থেকে একটা নয়েজ। জি, এখন বলুন। শোনা যাচ্ছে। হ্যাঁ, মানুষ হওয়ার চেষ্টা। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? না, আমরা ওনাকে শুনতে পাচ্ছি না। যাই হোক, ডিস্টার্ব হয়েছে, এই কারণে শুনতে পারতেছেন না। তো ভাই, আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে। শুভরাত্রি, আপনাদের জন্য রইল শুভকামনা। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সাহস করে যুক্ত হয়েছেন, কথা বললেন, আবার মাঝে মাঝে আসবেন কথা বলতে, যদি আপনার নিরাপদ বোধ করেন আর কি। জি, ধন্যবাদ আপনাকে। শুভ সময়। মুফতি মাসুদ, দুজনকে যুক্ত করা শেষ করলাম। আমি আরেকটা কবিতা পাঠ করতে চাচ্ছি। কিন্তু আমাদের প্রিয় লোপা রহমান আপাতত এখন ওনাকে দেখতে পাচ্ছে। লোপা কিন্তু কথা বলছেন না, আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা আমাদের। উনি সম্ভবত মিউট করে আছেন, হয়তো ছুটির দিন বাসারও কিছু কাজ থাকে, তো সে কারণে হয়তো কোনো ইয়েতে আছে আর কি, ব্যস্ত আছে। আমি যে কবিতাটা প্রথমে পাঠ করলাম, এখন যে কবিতার সঙ্গে এই কবিতাটা বিয়ে দিয়েছি, সেই কবিতাটার কথা আমি এখন বলবো, পাঠ করব। এই কবিতার নাম হচ্ছে সেই গল্পটা, পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা। আমি পাঠ করার চেষ্টা করছি। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষরা জ্বলন্ত কাঠ। সেই থেকে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের ঝকঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া।
মেঘের আঁচল টান মেরে বললে, উঠ ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। শেষ করলাম আমার দুই বিবাহিত কবিতা। ক্যাসেল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ক্যাসেল যদি আনমিউট করে আপনি যদি কথা বলতে পারেন। রবি ভাই ভালো আছেন? জি, শুভ সময়। জি, আব্দুল্লাহ ভাই, আচ্ছা। মাসুদ ভাই, শুভ সময়। শুভ ভালো সময়। আছেন নিশ্চয়ই? সেটাই সবসময় আশা করি, কামনা করি। কার কাছে করি সেটা কিন্তু বলতে পারছি না। আমি আসলে তখন খুবই উদ্গ্রীব ছিলাম কিছু কথা বলার জন্য, যখন রহমান সাহেব যুক্ত হয়েছিলেন। তার আগে বলে নেই, মনোজ যে কবিতাটা আপনার আবৃত্তি করেছিলেন সেটা খুবই ফ্যাবুলাস, মানে দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, অসাম। মানে সেটাকে আর কি কোনো অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমি খুব মানে অনেকদিন পরে একটা সুন্দর কবিতা শুনলাম, এবং যেটা ছিল খুবই হৃদয়স্পর্শী এবং টাচিং, খুবই আবেগী, খুবই অভিমানী, খুবই নির্লজ্জ, খুবই কি বলবো প্রতিবাদী, খুবই মনে করেন অন্তরের অন্তঃস্থল থেকে উনি কবিতাটা বললেন, যার কারণে আমাদের অন্তর ছুঁয়ে গেছে। তো এটা সম্পর্কে আর অ্যাডজেক্টিভ কোনো কিছু বলে আমি শুরু করতে চাচ্ছি। উনি আসবেন, আমি এটাই আশা করি যে উনি বারবার আসবেন, ওনার কাছ থেকে এই ধরনের কিছু হৃদয়স্পর্শী কবিতা আমরা শুনতে পারবো এবং আমাদের অন্তরটাকে একটু শান্ত করতে পারবো। এটা আমার আশা ওনার কাছে, কামনা করি যেন বারবার আসে। সেকেন্ডলি আরেকটা কথা, যেটা রহমান সাহেবের একটা কথার সাথে আমি আর কি খুবই কন্ট্রাডিক্ট করছিল ওই সময়, যেটা আমি ভাবছিলাম যে মাসুদ ভাই বলবে হয়তো, কিন্তু না, মাসুদ ভাই সেটা স্কিপ করে গেছে, হয়তো বলতে আমার এটা বুঝবেন। মাসুদ ভাই চিন্তা করেন, সে যখন শুনতে পাইলো লোপাপুর কাছে যে সে বলছিল যে 95% গায়করা যারা এই সমস্ত ব্যান্ড সঙ্গীতের সাথে ইনভলভ থাকে তারা ড্রাগ এডিক্টেড। লোপাপুর সাথে সাথে বললো কিন্তু 95% না, ম্যাক্সিমামই ধরেন এই সমস্ত যেটা আপনার আমাদের কোমলমতি শিশুদের ধর্ষণ করার ক্ষেত্রে যেটা বললো, ধর্ষণ করছে সেটা 100% তারা এইদিকে আপনার এফেক্টেড। কিন্তু সে চট করে আপনার এটা প্রতিবাদ করলো। সে বুঝে না যে অ্যাডিকশন জিনিসটা কি। হুজুরদের অ্যাডিকশন হচ্ছে ওই কাজটা, আর যারা মাদকে অ্যাডিক্ট হয় তাদের অ্যাডিকশনটা হচ্ছে মাদক। আর আমাদের কি অ্যাডিকশন? লাইভ করা। মোল্লা মাসুদ ভাইয়ের কি অ্যাডিকশন? এই লাইভে এই সমস্ত ধর্মীয় যে সমস্ত বাজে কাজ, এগুলোর বিরুদ্ধে কথা বলা। লোপা রহমানের কি অ্যাডিকশন? যে অ্যাডিকশনের কারণে তিনি তার ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিয়ে চলে আসছেন। মানুষকে একটা ভালো কাজের প্রতি একটু মানে দিক নির্দেশনা দেওয়া, ধর্মের কুসংস্কার গুলো থেকে যেন মানুষ মুক্তি পায়, এটা হচ্ছে উনার অ্যাডিকশন। উনি অ্যাডিকশন কি জিনিস এটাই জানে না, অথচ উনি কম্প্যারিজন করতে আসছে এখানে যে যারা সঙ্গীতের সাথে ইনভলভ তারা হচ্ছে 95% অ্যাডিক্টেড। আর কি কি ক্ষেত্রে মানুষের অ্যাডিকশন থাকতে পারে এই জিনিসগুলো সম্পর্কে তার কোনো ধারণাই নেই। বলা হয়েছে কে যেন একজন বিশিষ্ট ব্যক্তি বলছে, আমার নামটা মনে নাই, ধর্ম হচ্ছে আফিমের মতন আপনার অ্যাডিক্ট করে মানুষকে। আফিম খাইলে যেরকম মানুষ অ্যাডিক্টেড হয়ে যায়, কে? কার্ল মার্কস, রাইট, কার্ল মার্কস। এবং আফিমটা কি? আফিমটা কিন্তু একটি নেশাজাত দ্রব্য, যেমন গাঁজা, যেমন ইয়াবা, যেমন মদ, এই ধরনের একটা মাদক। উনি এই জাতীয় কিছুই জানেন না, অথচ উনি যেটা প্রমাণ করতে চাচ্ছিলেন যে উনি সংস্কৃতি এবং গানের অনেক ভিতর থেকে উনি বের হয়ে গেছে। ধর্মীয় মানে আপনার ধর্মীয় চেতনা তার মধ্যে এমন ভাবে উদ্বুদ্ধ হয়ে গেছে যে সে এই সমস্ত গান বাজনা এগুলো থেকে অনেক দূরে সরে আসছে। এটা কি আপনার কোনো কথা হতে পারে? রবি ভাই বলেন, মাসুদ ভাই বলেন, এগুলো কি সেলফ কন্ট্রাডিক্টরি কথা না? ওনাকে আগে জানতে হবে যে গানটা কি, সংস্কৃতিটা কি, এডিকশনটা কি। এগুলো না জেনে খামাখা মনে করেন এই ধরনের কথা মনে করেন আপনি বললো। আর লোপাপু যখন যেটা বললো সেটার কম্পারিজন সে মেনে নিতে পারতেছে না। সে মনে করতেছে তার কথাটা হচ্ছে আকাশ আর লোপাপুর কথাটা হচ্ছে পাতাল। মানে এত দূর আমি কি জিজ্ঞেস করলাম আর আপনি আমাকে কি বললেন? আর এই গাধা বলে আমি তাকে সম্বোধন করতে চাই না, গাধারও অবমাননা হবে। আমি তাকে কোনো কিছু বলেই তুচ্ছতা ছিল করতে চাই না। আমি চাই যে সে যেন তার বিবেক দিয়ে, তার যে একটা মানে চেতনা আছে, যে বুদ্ধিটা আছে, তার বিবেক বুদ্ধি যে জায়গাটা, সেই জায়গাটা দিয়ে একটু বিবেচনা করে দেখতে যে লোপাপু যে কথাটা বলছে প্লাস আমি যে কথাগুলো বললাম এগুলো বিশ্লেষণ করে ধর্মের সাথে মিলিয়ে দেখ। থ্যাংক ইউ রুমি ভাই। আর বেশি কিছু বলার নাই, যদি কিছু বলার থাকে তাহলে আমি পরে। অসংখ্য ধন্যবাদ ক্যাসেলেন দয়ার। আমি তাহলে আপনাকে ব্যাক স্টেজে রাখছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন মহা উন্মাদ জন, যদি আনমিউট করে কথা বলেন। রুমি ভাই আমার কথা শোনাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আগেও আপনাদের সাথে দু একটা অনুষ্ঠানে যুক্ত হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা আমার খুবই প্রিয় মানুষ। আপনি, মাসুদ ভাই, লোপাপা অবশ্য খুব একটা লাইভ টাইপ করেন না, দেখা হয় না, বাট আপনাদের সবগুলো আমি ফলো করার চেষ্টা করি। তো
আমার যে জিনিসটার অভাব সেটা হচ্ছে আমার সেরকম কোনো কালচারাল প্রতিভা নেই, বাট আমি মানে ছোটবেলা থেকে প্রচুর গল্প বই পড়তাম, আর আমি যে একটু ডিজিটাল আর্টের দিকে একটু আর কি আমি বেশি মানে আমার ফোকাসটা একটু বেশি। তো আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ মানে বাঙালিদের গর্ব করার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, যেটা হচ্ছে আমাদের সাহিত্য। মানে সাহিত্য বলতে আমি শুধু নোবেলের কথা বলছি না, গান, তারপরে আপনার উপন্যাস, নাটক, সিনেমা, এগুলো হচ্ছিল আমাদের এক সময়কার গর্বের জিনিস। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রচন্ড রকম ইসলামাইজেশনের ফলে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। যেমন আমরা কিন্তু এখন কিন্তু সেরকম ভালো কোনো রাইটার দেখি না। তারপরে সাবিনা ইয়াসমিন বা রুনা লায়লা তাদের মতো কিন্তু আমরা কোনো সিঙ্গার, লেডি সিঙ্গার তৈরি হতে দেখছি না। তারপরে দেখেন যে আয়ুব বাচ্চু যখন মারা গেল, এত বড় একটা শিল্পী, ব্যান্ড মানে ব্যান্ড জগতের এত বড় একজন স্টার, তার পতন হলো। অথচ তারপরে আমরা কি আমাদের ডিসকাশনের বিষয় কি, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নিয়ে কিন্তু আমাদের হুজুররা বেশি ডিসকাশন করছিল। মানে তার লসটা কিন্তু দেখা গেল যে অতটা বড়ভাবে কেউ দেখছে না। তারপরে নাচের কথা তো বাদই দিলাম, নাচ তো কোনোভাবেই ইসলামের সঙ্গে যায় না। যেটা বাকি ছিল সেটা হচ্ছে যে ড্রামার দেখা যাচ্ছে যে এখন নানা ধরনের রেস্ট্রিকশন, এই কবুল বলা যাবে না, কিছু একটা বললে অমুক রিলিজনকে ব্যঙ্গ করা হচ্ছে, তমুকের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। মানে তাহলে লোকজন ড্রামাটা করবে কিভাবে? মানে নাটক যেটা হচ্ছে সোপ অপেরা বা এমনি নাটক যেগুলোকে বলা হয়। হ্যাঁ, তো একজন মানুষ কিছু লিখতে পারছে না কারণ মুক্তচিন্তা লেখা তো আমাদের দেশে একেবারে নিষিদ্ধ। আবার কেউ যদি মডারেট ভাবে লেখে সেটা কেউ ঘুরায় ঘুরে দেখাচ্ছে যে এটা কোনো না কোনো ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। তারপরে কোনো ধরনের নাটক করা যাবে না। তারপরে যে মারফতি বাউল গান যেগুলো আছে এদেরকেও ধরা হচ্ছে, কারণ বাউল গান, মারফতি গান এগুলোতে তো স্রষ্টার কথা থাকবে, স্রষ্টার পক্ষে দু একটা কথা থাকবে। হচ্ছে এদেরকেও ধর্ম অনুভূতিতে আঘাত দেওয়া বা ধর্মকে ইয়ে করার জন্য এদেরকেও ধরে জেলখানে নেওয়া যাচ্ছে। তারপরে শিল্পের আরেকটা সাইড যেটা ছিল সেটা হচ্ছে ভাস্কর এবং ছবি। এই দুটাই আমার খুব পছন্দের জিনিস, আমি মাঝে মাঝে একটু অবসর সময় ছবি আঁকি। তো এই দুটা নিয়ে তো আমাদের মানে ইসলামে হচ্ছে প্রচন্ড রকম সমস্যা। মৃণাল হককে তো নানাভাবে হেনস্থা করা হয়েছে আমরা দেখছি। আমাদের দেশে যে ভাস্কর্য নিয়ে যে একটা প্রচন্ড রকম উত্তাল তৈরি হয়ে গেছে মানে সাধারণ মানুষের মধ্যে, তো আমরা কোন দিকে করবো একটু বলেন। হ্যাঁ বলেন, শুনছি। মোহাম্মদজন, এই যে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে আগামীকাল শুক্রবারে কিন্তু ঢাকা শহরে এক ধরনের কেওয়াজ তৈরি হতে পারে আর কি, যেখানে সরকার বলে দিয়েছে যে পূর্ব অনুমতি না নিয়ে কোনো জনসমাবেশ করা যাবে না। সেখানে কিন্তু বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অলরেডি ডাক দেওয়া হয়েছে। আমি কালকের জন্য একটু ইয়েতে আছি আর কি, শঙ্কায় আছি যে কালকে হয়তো ঢাকা শহরে একটা গন্ডগোল হয়ে যদি একজন ব্যক্তির যদি একটা গাড়ি ধরেন কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ধরেন একজন উবার ড্রাইভার আছে, সে তার পুঁজি জমা করে একটা গাড়ি কিনেছে, কালকে যদি তার গাড়ির ফ্রন্টের যে গ্লাস আছে সেই গ্লাস যদি ভেঙে দেওয়া হয়, এই ব্যক্তি গতকালকে পরের থেকে কি দিয়ে তার সংসার চালাবে, এরকম ভয়ের মধ্যেও আমি আছি যে ধরনের কেওয়াজ তৈরি হতে পারে। কারণ হুজুরেরা সামনে যেটা পাবে সেটা ভেঙে দিবে আর কি। সেটা কোরআন শরীফ হলেও দেখবেন 5 মে হেফাজতিরা কিন্তু কোরআনও পুরাইছে, এটা সবাই জানে, আর এরকম হতে পারে। জি বলুন। হ্যাঁ, মানে ওরা যখন তাদের যখন তাণ্ডবটা দেখাবে তখন কিন্তু কোনটা অন্যায় কোনটা অন্যায় বা কোনটা ইভেন কোনটা ইসলামে নিষিদ্ধ কোনটা অ্যালাউড এটাও কিন্তু তারা বিচার করেন। কারণ আমি একটা হাদিস পড়ছি যে আগুন দিয়ে পুরানোটা কিন্তু ইসলামে নিষিদ্ধ, তারা কিন্তু এটাও করছে, এটাও করে যায়। আর আরেকটা আমরা লালমনিরহাটের জুয়েলের কথাই যদি ধরি, লালমনিরহাটের জুয়েলের কথাই যদি ধরি, দেখেন কত উন্মত্ত লোক, ধর্মান্ধ, এরা অ্যাডিক্টেড, যে এরা নেশায় এমন ভাবে বুধ হয়েছে যে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না সেটা তাদের ইসলামের ভিতর থেকে সেটাও কিন্তু তারা মানছে না। এত উন্মত্ত হচ্ছে, ওখানে হাজার হাজার জনতা আছে, একজন বাধা দেওয়া আছে, চিন্তা করে দেখছি। আমি সেটাই বলতে চাচ্ছি, আমাদের মেন্টালিটিটা কোথায় চলে গেছে। আর এই যে আপনি গাড়ির গ্লাসের কথা বলছেন, একটা গাড়ির সামনের গ্লাসের দাম মনে করেন এখনকার বাজারে 40 থেকে 50,000 টাকা। এই যে যারা এগুলো ভাঙবে তারা দেখবেন যে তারা যে এটার যে একটা ভ্যালু আছে এবং এটা আর্ন করতে যে একটু কষ্ট করতে হয়, এই কনসেপ্টটা তো তাদের কাছে নাই। কারণ তারা কি করে, তারা হচ্ছে ভিক্ষা করে। মানে বেসিক্যালি আপনার মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করার পরে, মাসুদ ভাই আছে মাইন্ড করি না, আমি জানি আপনি একজন মডার্ন মানুষ, কিন্তু বেসিক্যালি এদের প্রফেশনটা হয় কিন্তু এই যে ওয়াজ করা। যারা বড় বড় হুজুর তারা ওয়াজ করতে পারে, যারা ছোট ছোট হুজুর তারা কিন্তু ওয়াজ করতে পারে না। তারা কি করে, ওই যে বিভিন্ন মসজিদে হয়তো ইমামতি করে, মুয়াজ্জিন করে, বা আপনার ওই যে বাচ্চা কাচ্চাদেরকে একটু আরবি টারবি শিখায়। আর বেসিক্যালি তারা ওই যে বিভিন্ন বাড়ির টাড়িতে দাওয়াত খেয়ে, সো তাদের তো কোনো অ্যাকচুয়ালি কোনো ইকোনমিতে কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই। কাজে একটা জিনিস আর্নিং করতে যে একটু কষ্ট করতে হয় বা একটা মানে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, এটা তো তাদের মাথায় কোনোদিনও ঢুকবে না। তাদের কাছ থেকে আপনি আর কি আশা করতে পারেন। তারপরে আরেকটা যেটা দেখছি যে আমাদের এই যে মেয়েদের গান গাওয়া নিয়ে যেরকম ইসলামে যেরকম ফতোয়া দেওয়া হয়, কি জানো যে বড় মেয়েদের গান যে শুনবে কি যেন এসব কথা হচ্ছে, আমি পড়িও না ঠিক মতো। নারী কণ্ঠ শোনা যাবে না, তবে এক্ষেত্রে আমি টেলিভিশন রেডিওতে দেখি যে নারীরা কিন্তু দিদারসে হামনাত গেয়ে যাচ্ছে, অথচ এই নারী কণ্ঠ শোনায় আপনার যাবে না। তারা জোরে কোরআনও তেলাওয়াত করতে পারবে না, অথচ হামনাত ঠিকই সেখানে বাধা দিচ্ছে না, সেখানে ফতোয়া আসতেছে না, ডিজিটাল
ভাইরাল ফতোয়া। জি বলুন। হ্যাঁ, আর আরেকটা আছে যে বড় মেয়েদের গান গো, এটা হচ্ছে একটা কিয়ামতের আলম। মানে এটা এতই খারাপ জিনিস যে যখন এই বড় মেয়েরা মানে অ্যাডাল্ট ফিমেলরা যখন গান গাবে তখনই আপনাকে বুঝতে হবে যে এটা হ্যাঁ এটা কিয়ামত খুবই সন্নিকটে চলে আসছে। তো এত কিছু ভেঙে মানে কিভাবে একজন মানুষ সুষ্ঠুভাবে এবং সুস্থভাবে সাহিত্য চর্চা করবে বা একটা ছবি আঁকবে বা একটা গান গাবে, মানে এই সংস্কৃতিটা তো আমাদের ইসলাম তো অলমোস্ট ধ্বংসই করে দিচ্ছে। যেখানে আমাদের বাংলাদেশের সংস্কৃতি একসময় এত একটা ডেভেলপ সংস্কৃতি ছিল, উন্নত সংস্কৃতি ছিল, সেখানে আমরা দেখি যে এই যে কয়েকটা হিন্দু ফ্যামিলি যারা ছিল তারা একটু গানের চর্চা করে, মুসলিম ফ্যামিলিতে এটা দেখাই যায় না। আর মানে আমি আরো একটা দেখছি যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে, যে একজন মহিলাকে দেখছিলাম যে একটা কবিতা একটা আবৃত্তি করছিল, ওই যে আমি সেই মেয়ে, এই ধরনের একটা আবৃত্তি করছিল। এটা সেই কবিতাটার ভিতরে কিছু কিছু কথাবার্তা আছে যেটা মনে করেন এখনকার যুগে বলা খুবই দরকার, বাট এটা অনেকেরই এটা তাদের কোন ধরনের অনুভূতি আঘাত লাগছে আই ডোন্ট নো। মানে অনুষ্ঠানের সময় অবশ্যই কেউ কিছু বলে নাই, এবং অনুষ্ঠানের পরে তাকে প্রত্যেকে ফোন করে প্রচন্ড রকম ভাবে তাকে মানে ইয়ে করছে যে আপা আপনি কিভাবে এই কবিতা আবৃত্তি করলেন, এটা কি আপনার কি একটু লজ্জা লাগলো না? তারপর যে অনুষ্ঠানের যে অর্গানাইজার ছিল তাকে মানে সবাই মিলে এতই তাকে মানে একটা প্রেশারাইজ করছে, সে বলছে এরপর আমি মেয়েদের কোনো কবিতায় রাখবো। এই যে আমাদের যে একটা মেন্টালিটি, মানে কবিতার মধ্যে তো কবিতা যে কবি যে কি লিখেছে এটা তো তার ওই সময়কার যে চিন্তা ভাবনা কি ছিল, ওই সময়কার সোসাইটি, তার উপরে ডিপেন্ড করে উনি লিখছে। এবং এই আমি সেই মেয়ে কবিতাটা মনে আপনি হয়তো পড়ে থাকবেন, কারণ আমি দেখলাম যে আপনি কবিতার প্রতি প্রচন্ড রকম ইন্টারেস্ট আপনি নিজে আবৃত্তি করেন। তো এটা কিন্তু একটা খুবই একটা মডার্ন কবি। তো এটার জন্য যে ইসলাম ধর্মের কোথায় কি হলো বা এখানে কোথায় মানে লজ্জাজনক ব্যাপার হলো, এটা কিন্তু আমি ঠিক বুঝলাম। সো বেসিক্যালি আমাদের ইসলাম কিন্তু আমাদেরকে কোনো দিকে যেতে দিচ্ছে না। এইরকম যদি আরো 5 থেকে 10 বছর থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে অলমোস্ট সমস্ত সিঙ্গার বলেন, রাইটার বলেন, তারপরে সমস্ত অভিনয় পেশাটা তো এমনি ইসলামে নিষিদ্ধ, তারপরেও লোকজন 2-1 করে, তাদেরকেও নানা ধরনের মানে ইয়ের মধ্যে পড়তে হয় আর কি, সমালোচনার মুখে পড়তে হয়। তো আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে চলেই যাবে এবং আমরা সম্পূর্ণভাবে ডিপেন্ড করব ইন্ডিয়ার, মানে মানুষ তো সংস্কৃতি ছাড়া থাকতে পারে না। আলটিমেটলি দেখা যায় যে আমরা সম্পূর্ণভাবে ইন্ডিয়ার সংস্কৃতির উপর ডিপেন্ড করবো। আমাদের দেশের যে সংস্কৃতির যে একটা ইয়ে ছিল, ভান্ডার ছিল, এটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। যাই হোক, হ্যাঁ, আপনাদের লাইভগুলো আমি শুনি, কারণ অ্যাটলিস্ট কিছুটা হলেও এখানে কথা বলা যায় এবং কথা শোনা যায়। হ্যাঁ, এবং আপনারা একটু লোকজনকে আপনারা চেষ্টা করছেন যাতে লোকজন একটু সচেতনতাটা মানুষের ভিতরে আসে। এই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ মাসুদ ভাইকে, আপনি যেভাবে জিনিসগুলো যেভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, আর আপনি মাদ্রাসার একজন স্টুডেন্ট হয়ে এত অল্প সময়ের মধ্যে এত নলেজ কিভাবে গেইন করলেন, এটা কিন্তু আমার কাছে একটু সপ্তাশ্চর্য। এই যে জাকির নায়ক যেমন হিন্দুমি করে সবখানে ইয়ে করে এবং সবাই তার স্মৃতিশক্তির প্রচন্ড রকম তারিফ করে, তো আমি তো বলবো যে মাসুদ ভাইয়ের স্মৃতিশক্তি তার চেয়ে অ্যাটলিস্ট 10 টাইমস বেশি, এবং উনি যে রেফারেন্স দেন এবং উনি যে কোডগুলো করেন ইমিডিয়েটলি, জাকির নায়কের চেয়ে কিন্তু উনি 10 টাইমস বেশি, উনি সত্য ঘটনাগুলি সবার সামনে তুলে ধরেন। থ্যাংক ইউ রুমি ভাই আমাকে জয়েন করার জন্য। অসংখ্য ধন্যবাদ মহা উন্মাদ জন। আমি একজন দর্শক আমাকে এবং মুফতি মাসুদকে অনুরোধ করেছেন এই কবিতাটা পাঠ করার জন্য। মুফতি মাসুদ, আমি কি চেষ্টা করব এটা পাঠ করার? হ্যাঁ, আপনি চেষ্টা করেন। জি জি। তোমার চোখ এত লাল কেন, উনি এটা পাঠ করতে বলেছেন। আমি একটু পাঠ করে পরবর্তীতে দর্শকের কাছে যাবো আর কি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক, শুধু ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিই, হাত পাখা নিয়ে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি ইলেকট্রনিক্সের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিই, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হয় না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। শেষ করলাম দর্শকের অনুরোধ। আমি যুক্ত করছি নও মুসলিম আমার সঙ্গে আছে। নও মুসলিম যদি আনমিউট করে কথা বলেন। আজকে আমরা গান কবিতা নিয়ে আলাপ আলোচনা করছি। নও মুসলিম, কথা বলুন। ধন্যবাদ রুমি, ধন্যবাদ মাসুদ ভাই আমাকে যুক্ত করার জন্য। এখন গান কবিতা এগুলি কিছুই আমি পারি না, কিন্তু বাট আপনাদের গান এবং কবিতা শুনে মানে আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমার কাছে কিছু প্রশ্ন মানে মনের মধ্যে জাগলো আর কি। এখন সেই প্রশ্নটা, আপনারা যেহেতু বাংলাদেশে আপনারা মানে ধর্মে কিভাবে ইসলামী সংস্কৃতির নাম দিয়ে কিভাবে আমাদের বাঙালি সংস্কৃতিকে মানে গ্রাস করে ফেলছে বা চাপা দেওয়া হচ্ছে ইসলামী সংস্কৃতির নামে, সেটা নিয়ে আমার কিছু কয়েকটা প্রশ্ন আমার মাসুদ ভাইয়ের কাছে আমার জানতে ইচ্ছা করে। মাসুদ ভাই, আপনি কি আমাকে একটু বলবেন যে ইসলামী সংস্কৃতি এটা বলতে কি আদৌ কি কিছু আছে? ইসলাম মোহাম্মদ কি আদার দেন মানে কিছু রিলিজিয়াস কিছু আইডিওলজি বা
আইডিওলজি বলি বা কিছু কথাবার্তা ছাড়া অন্য কোনো সংস্কৃতিকে উনি কি প্যাট্রোনাইজ করেছে বা মানে চর্চা করতে বলেছেন, বা ওই সময় চর্চা হতো মোহাম্মদের সময়? যে আমরা যে আজকে হামদ কিংবা নাত বলছি, যেগুলি ইসলামিক গান বলছি, হ্যাঁ, এগুলি তো আমার জানা মতে মোহাম্মদের সময় মোহাম্মদ নিজেও এগুলি শুনতো না, বা মোহাম্মদের সময় আরব দেশে কেউ করতো না। তাহলে এখন কেন এগুলিকে আমরা ইসলামী সংস্কৃতি বলে এই সমস্ত কিছু করতে যাচ্ছি? এটা হচ্ছে ইসলামী সংস্কৃতি বলতে আসলে আদৌ কিছু নেই। মোহাম্মদ তার জীবনে কোনো মানে ইসলামিক সংস্কৃতির কোনো কিছুর চর্চা করেনি, কারণ এক ইসলামিক সংস্কৃতি যদি থেকে থাকে সেটা হচ্ছে জিহাদ। কারণ মোহাম্মদের সাহাবীদের মধ্যে বিনোদন বলতে ছিল জিহাদ, এবং হচ্ছে জিহাদের পরে আপনার ওই যে গনিমতের মাল। জি জিহাদ এবং গনিমতের মাল ছাড়া অন্য কোনো বিনোদন মুহাম্মদ এবং মুহাম্মদের সাহাবীদের মধ্যে ছিল না। এখন হচ্ছে এটা বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে। আচ্ছা ঠিক আছে, দুনিয়াতে যেমন সংস্কৃতি তৈরি, অনেক সংস্কৃতি আছে, শিল্প সংস্কৃতি, তাহলে ঠিক আছে আমরা একটা ইসলামিক সংস্কৃতি নাম দিয়ে একটা জিনিস দাঁড় করি, সেটা হচ্ছে মোল্লাদের কনসেপ্ট। কিন্তু আপনি ভালো প্রশ্ন করেছেন যে ইসলামিক সংস্কৃতি বলতে কিছু আছে কিনা। আসলে কিচ্ছু নাই, কিছুই নেই। ইসলামে তো সংস্কৃতির কোনো অনুমোদন নেই। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে তাইলে দেখেন কত বড় একটা মানে আমরা আমাদের দেশের মানে মডারেট লোকজনগুলি মানে মিথ্যা একটা জিনিসকে আমরা আমাদের মিথ্যা দিয়ে মানে সত্যিকে আমাদের সেই প্রাচীন যুগ থেকে শুরু করে আমাদের অরিজিনাল যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে এটা রাষ্ট্র থেকে, সমাজ থেকে, সমস্ত জায়গা থেকে। আজকে আমরা যে বলছি, অনেকে বলেছেন আজকে এখানে যে ইন্ডিয়ান সংস্কৃতির আগ্রাসন আমাদের দেশে। এখন ইন্ডিয়ান সংস্কৃতির আগ্রাসন তো হবেই আমাদের দেশে। এই আগ্রাসনটা আমরা নিজেদের সংস্কৃতিটাকে ভুলে গিয়ে, হ্যাঁ, অন্য একটা যে সো কল্ড ইসলামী সংস্কৃতির নামে কিছু একটা চালু করার চেষ্টা করি, তাহলে তো অবশ্যই এদেশের যারা মানে সংস্কৃতি সংস্কৃতি চর্চা না, সাধারণ মানুষ যারা, হ্যাঁ, সাধারণ মানুষ যাদেরকে সুরে আকৃষ্ট করে কিংবা কোনো একটা চিত্রকলায় আকৃষ্ট করে বা কোনো একটা নাটক সিনেমাতে আকৃষ্ট করে, তারা তো ডেফিনেটলি তাদের কাছে যেটা ভালো লাগে সেই জায়গাতে তারা ছুটবে। এখন আমাদের দেশে যে নাটক সিনেমা বা যে গান যেগুলি হচ্ছে, হ্যাঁ, বা যেগুলি হচ্ছে ওগুলি তো মানুষের ভালো লাগার মধ্যে কোনো ভালো লাগছে না বলেই তো তারা মানে যেটা তাদের ভালো লাগছে, মানে সেটা ভারতীয় নাটক, ভারতীয় সিনেমা, হিন্দি সিনেমা হোক বা বাংলা সিনেমা হোক, সেটাকে আমরা গ্রহণ করি। তাইলে এটাকে কি আমরা কি অ্যাগ্রেশন বলবো, মানে সাংস্কৃতিক অ্যাগ্রেশন বলবো, ইন্ডিয়ান সংস্কৃতি অ্যাগ্রেশন বলবো? কারণ আমার দেশ তো আমাকে কিছু দিতে পারছে না, তাহলে আমার 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 ভালো লাগাটা আমি সেটা গ্রহণ করবো না কেন? আমাদের বাংলা ভাষা মুসলিম প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। আপনি যদি দেশে ভালো শুদ্ধ সংস্কৃতি চর্চা না করেন, এটা বাইরে থেকে চলে আসবে অটোমেটিক। তো আমরা এটা আমার কথা। তাহলে আমরা এটাকে মানে ইন্ডিয়ান কালচারাল অ্যাগ্রেশনটা কেন বলবো আমরা? হ্যাঁ, এটা আমরা আমাদের বাংলাদেশ থেকে আমাদের নিজস্বতা যেটা হারিয়ে ফেলছি আমরা, সেটা সেই শূন্যস্থানটা পূরণ করছে কিন্তু ইন্ডিয়া এসে, যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের কালচার। ভাই, আপনার কথার প্রেক্ষিতে একটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু সিনেমা, ভালো কোনো সিনেমা তৈরি হয় না, বাণিজ্যিক কোনো সিনেমা কোনো মানে মোটেই ন্যূনতম তার মধ্যে কোনো মান নেই, যার কারণে বাংলাদেশিরা বেশিরভাগ করছে কি বলিউডের সিনেমাগুলো দেখছে, বা দক্ষিণ মানে কলকাতার মুভিও দেখে, আর একটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভিও দেখে। সাউথ ইন্ডিয়ান মুভিগুলো আমার কাছে তেমন একটা মানে মোটেই কোয়ালিটি সম্পন্ন না, সে আমার পছন্দ না, কিন্তু বলিউডের মুভিগুলো বেশ ভালো হয়, এটা দেখে। এখন আমরা আকাশ সংস্কৃতির যুগে কোনো কিছু কিন্তু ঠেকাতে পারবো না যে বাংলাদেশে হিন্দি সিনেমা আমরা ঠেকিয়ে দেবো, সেটা সম্ভব না। এখন উন্মুক্ত যুগ, এখন আকাশ সংস্কৃতি। কিন্তু ধরেন বাংলাদেশের নাটকের মানটা কিন্তু এখনো মোটামুটি ভালো আছে, যার কারণে দেখা যায় ওই যে বললাম যে আকাশ সংস্কৃতি। পশ্চিমবঙ্গে আপনার কলকাতা, এমনকি আসামে পর্যন্ত, আসামের মানুষেরা পর্যন্ত কিন্তু বাংলাদেশের নাটক দেখে, এবং বাংলাদেশের নাটকের ব্যাপক জনপ্রিয়তা পশ্চিমবঙ্গে আছে, কারণ বাংলাদেশে কিন্তু অনেক বেশি ভালো মানে অনেক ভালো ভালো নাটক কিন্তু এখনো তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত নাটক শিল্পটা মোটামুটি আছে কোয়ালিটি। যার কারণে আপনি পশ্চিমবঙ্গে যদি বাংলাদেশের কোনো নায়কের নাম জিজ্ঞেস করেন, সে বলতে নাও পারতে পারে, কিন্তু জিজ্ঞেস করবেন মোশাররফ করিমের নাম, সবাই মোশাররফ করিমকে চেনে। অথচ আপনার ওই শাকিব খানকে কেউ হয়তো তেমন একটা লোকে চিনবে না, তারপরে অন্যদেরকেও চিনবে না, কিন্তু মোশাররফ করিমকে চেনে। আবার ইন্ডিয়ান সিরিয়াল গুলো কেন বাংলাদেশে চলে? ইন্ডিয়ান সিরিয়াল গুলো চলে কারণ ওই সিরিয়াল মানে যেহেতু ওই সিরিয়াল গুলো চলার একটা কারণ হচ্ছে পুরুষতান্ত্রিকতা। মানে না, বাংলাদেশের নারীদের মধ্যে এত বেশি পরিমাণে পুরুষতান্ত্রিকতা ঢুকে, তাদের যে ভাবি কালচার, শহরের ফ্ল্যাট কালচার, ভাবি কালচার, এই ভাবি কালচার এবং পুরো পিতৃতান্ত্রিক কালচারের মধ্যে তাদের মাথা এতটাই নষ্ট যে তারা বাংলাদেশের নাটকে যতটা পুরুষতান্ত্রিকতার প্রমোট করা হয়, তার চেয়ে বেশি পুরুষতান্ত্রিকতা খুঁজে পাচ্ছে ইন্ডিয়ান স্টার জলসা এবং জি বাংলায়। তো স্বাভাবিকভাবে যেখানে পুরুষতান্ত্রিকতা বেশি পাচ্ছে, তারা সেটাকে গ্রহণ করছে, এবং বাংলাদেশের ঢাকা শহরের ফ্ল্যাট কালচার এবং ভাবি কালচারের মধ্যে মেয়েরা
সবাই এগুলো দেখছে। তাহলে এটা ঠিক হচ্ছে আছে। ইন্ডিয়ান যেমন সাংস্কৃতিক ইন্ডিয়ার সাংস্কৃতিক দিক দিয়ে অনেক এগিয়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের চেয়েও মানে থার্ড ক্লাস ধরনের জিনিস তারা তৈরি করে। তিতলি নামের কি একটা তৈরি করেছে, তিতলির কি যেন, আমি সেটা সম্পর্কে ভালো জানিও না, মানে ওটা পড়ার মতো রুচিও নেই। এই যে মানে আলতু ফালতু জিনিস পুরুষতান্ত্রিকতাকে এত বেশি প্রমোট করছে যে হ্যাঁ, ইন্ডিয়ান এই পুরুষতান্ত্রিকতা আপনার বাংলাদেশে বেশি জনপ্রিয়, যতটা না পশ্চিমবঙ্গে জনপ্রিয় তার চেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশে এই সমস্ত আলতু ফালতু সিরিয়াল গুলো। হ্যাঁ, এখানে এখানে আমি একটু একটু যদি একটু সামান্য একটু বিষয় আপনার সাথে একটু ডিফার করি। হ্যাঁ, মানে আমার মানে ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স থেকে, মানে আহ, কলকাতা বা কলকাতার আশেপাশে শিলিগুড়ি বা ত্রিপুরা রাজ্যের এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ, আপনার সাথে আমি একমত। তারা বাংলাদেশের নাটকগুলিকে খুব পছন্দ করে। বাংলাদেশের নাটকগুলি তারা খুব পছন্দ করে হচ্ছে, বাংলাদেশের নাটক তাদের কাছে খুব ভালো লাগে। ভালো লাগে কোনো মেসেজ পাই বিষয়টা কিন্তু তা না। হ্যাঁ, বাংলাদেশের ভালো লাগে হচ্ছে তাদের কাছে, যেহেতু বাংলাদেশের বর্তমান সময়ের নাটকগুলি মানে একটু আঞ্চলিক ভাষায় করা হয়। হ্যাঁ, এক ধরনের মানে প্রতি লাইনে লাইনে এক ধরনের ফান থাকে, একটু হাসির খোরাক থাকে। হ্যাঁ, এগুলি তাদেরকে এক ধরনের আনন্দ দেয়। হ্যাঁ, এক ধরনের আনন্দ দেয় যে যে মানে এক ধরনের আনন্দ, মানে যে ধরনের যেমন মোশাররফ করিমের কথা বললেন, আমি ডেফিনেটলি উনি অসম্ভব ভালো একজন অভিনেতা। হ্যাঁ, কিন্তু ওনার যদি আপনি 10টা নাটক দেখেন, আমার মনে হয় 11 নম্বর নাটকটা আপনি দেখতে চাইবেন না এই কারণে যে কারণ খুব টিপিক্যাল কতগুলি মানে নাটক করে এবং টিপিক্যাল ভাবে ওনার মানে মানুষকে সুরসুরি দিয়ে হাসানোর এক ধরনের চেষ্টা করে। হ্যাঁ, সেই হাসিটা মানে সেই হাসা মানে সেই টিপিক্যাল হাসানোটা কিন্তু ভারতে কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত, এই শিলিগুড়ি থেকে ত্রিপুরা এই বেল্টে এই ধরনের নাটক কিন্তু ওরা কিন্তু এই ধরনের নাটক কিন্তু মানে টিভি সিরিয়াল বা এগুলিতে কিন্তু তারা করে না। হ্যাঁ, আর ওই জায়গাটায় কিন্তু বাংলাদেশের নাটক তারা যতটুকু দেখতে পায়, খুব কমই দেখতে পায়, যতটুকু দেখতে পায় ততটুকু কিন্তু তারা এক ধরনের আনন্দ মানে নিজেদেরকে এনজয় করে, যে সে আমাদের ময়মনসিংহের ভাষায় কিংবা নোয়াখালীর ভাষায় আঞ্চলিক ভাষায় কথাবার্তাগুলি হচ্ছে। প্লাস এটা এটা কিন্তু এটাকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের বর্তমান যে নাটকগুলি হচ্ছে, যে নাটকগুলি আমরা পশ্চিমবঙ্গ কিংবা অন্য ওই দেশের লোকজন যারা বাংলা ভাষাভাষী লোকজন দেখে খুশি হচ্ছে বলে মনে করছে, এটা কিন্তু আমি মনে করি যে আমাদের ফিউচারে আমাদের মানে জাতিসত্তা জাতীয় সংস্কৃতি নিয়ে একটা কোশ্চেন আসবে। কারণ তাদের এক ধরনের তাদের নতুন প্রজন্ম ভাবছে যে আমাদের ময়মনসিংহের ভাষাটাই এখন ম্যাক্সিমাম নাটক হচ্ছে কিন্তু ময়মনসিংহের ভাষাটাই। হ্যাঁ, ময়মনসিংহের ভাষাটাই হচ্ছে আমাদের ভাষা, কিংবা নোয়াখালী ভাষাটাই হচ্ছে আমাদের ভাষা। আমরা কিন্তু সেই মানে আব্দুল্লাহ আল মামুনের মানে শাহজাদির কালো নেকাব কিংবা মতো নাটক কিন্তু এখন টিভিতে দেখি না, কিংবা যখন আফজাল সুবর্ণারা যখন নাটক করতো, বা আমাদের আসাদুজ্জামান নূর কিংবা সুবর্ণ মুস্তফারা যখন নাটক করতো। হ্যাঁ, নাটক সেই সময়ে নাটকের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই সময় মানে আপনার পরিশীলিত বাংলায়, শুদ্ধ বাংলায় যে নাটকটা ডেলিভারি হতো। হ্যাঁ, এবং প্রত্যেকটা নাটকের সাথে একটা যে মেসেজ দিত, সেই সময় নাটকের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু এখন নাই। তারা কিন্তু হালকা একটু বিনোদনের জন্য, একটু প্রতি লাইনে লাইনে হাসার জন্য, কারণ মানুষের দুঃখ কষ্ট সমস্ত জায়গায় আছে। আমরা কিন্তু এখন হাসতে ভুলে গেছি। আমাদের দেশের মানুষ যেরকম ভুলে গেছে, পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার মানুষও ভুলে গেছে, বাংলা ভাষাভাষী মানুষ তো আরো ভুলে গেছে। সেই সামান্য কিছু আনন্দ পাওয়ার জন্য, সামান্য একটু একটা নাটক দেখে একটু একটু এক ধরনের আনন্দ পাওয়ার জন্য কিন্তু তারা এই নাটকগুলি দেখে। তারা নাটকগুলি দেখে কিন্তু কোনো কোয়ালিটি কোনো নাটক হচ্ছে এই কারণে না। এটা এটা আমার একান্ত ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, কারণ এই অঞ্চলগুলিতে আমার খুব ভালো করে একদম ফ্যামিলি লেভেলে ঘোরার মানে একটা অভিজ্ঞতা আমার আছে, মানে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, তারা এই কারণে তারা কিন্তু খুব মানে তারা কিন্তু নাটকগুলি পছন্দ করে, বা ওই অঞ্চলের লোকজন পছন্দ করে। এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি। মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ নও মুসলিম। আমি আর কিছু বন্ধু আছে তাদেরকে ঠিক আছে, একটু ধন্যবাদ। যুক্ত করি। মাসুদ ভাই, সরি আমি ক্যাসেল, আপনার সাথে একটু জি দ্বিমত করলাম, অসংখ্য মানে ধন্যবাদ। ডোন্ট টেক ইট আদার। না না, সমস্যা নেই, অবশ্যই আপনি দ্বিমত করতে পারেন যে কারোর সঙ্গে। হ্যাঁ, দ্বিমত ভিন্ন মত অবশ্যই আসতে পারে। হ্যাঁ, ভিন্ন মত না আসলে তো আমরা শিখতে পারবো না। অসংখ্য ধন্যবাদ নও মুসলিম। ক্যাসেল, আপনি প্রস্তুত হন, আপনি কবিতা পাঠ করবেন। আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর, আপনি কবিতা পড়লেই পাঠ হয়ে যাবে। আমরা তো কষ্ট করে পাঠ করি। এটা আমি ক্যাসেলকে দিলাম। ক্যাসেল যদি আনমিউট করে একটা কবিতা পাঠ করেন। যুক্ত হওয়ার জন্য প্রথমে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে যুক্ত হতে পারবেন। জি ক্যাসেল। আচ্ছা, এটা আমি তো আসলে কখনো প্রফেশনালি কবিতা আবৃত্তি করি নাই তো, মানে আমাকে রিকোয়েস্ট করছে আর কি কবিতা আবৃত্তি করে। কারণ আপনিও সাহস দিচ্ছেন তো আমি একটা কবিতা তো শুধু আমি স্পিকারটা যেটা একটু আবৃত্তি করতে মুখের চাচ্ছিলাম মুখের কাছে নিয়ে সেটা আসবেন। হচ্ছে, আচ্ছা ওই কাছে না, এখন শোনা যাচ্ছে নবীন ভাই? জি, আমরা শুনতে পাচ্ছি, এখন 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 কি শোনা যাচ্ছে? স্পষ্ট এখন যাচ্ছে শুনতে না? পাচ্ছি, বলুন। আচ্ছা 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 আচ্ছা। তো আমি যেটা মানে আবৃত্তি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা আছে না আপনার, বনলতা সেন, সেটা একটু আবৃত্তি করি, গুড, হ্যাঁ? জি বলুন। হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি
আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার হৃদদণ্ড শান্তি দিয়েছিল বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, বের হয় হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তার চিন্তিতের ভিতর, এমনি দেখেছি তার এই অন্ধকারে, বলেছে দুদিন কোথায় ছিল, পাখির নীরের মতো চোখ তুলে না তুলে বসে সমস্ত চমৎকার দিনের চমৎকার। শেষে। থেমে যাবো নাকি? আমি কিন্তু কখনোই আবৃত্তি করি নাই মুনির ভাই। চালিয়ে যান চালিয়ে যান। শিশিরের শব্দের মতন সন্ধ্যা আলার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিভে গেল, পাণ্ডুলিপি করে আয়োজন, পাখির ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ওনা শেষ। চমৎকার হয়েছে ক্যাসেল। আর একটু পলিশ করলে আর নেটওয়ার্কটা যদি একটু ভালো থাকে তাহলে অনেক সুন্দর হতো, অনেক আমার সুন্দর। নেটওয়ার্কটা বেশ প্রবলেম না, আমি কিন্তু জি প্রফেশনালি জি। কোথাও আবৃত্তি করিনি, এই মনে না করেন আপনার একদিন আপনার আরেক টোন যেটা, আপনার ছিলাম। আপনার টোন আচ্ছা কিন্তু কবিতা পাঠ করার মতোই, টোন আবৃত্তি করার মতোই। আমি এরপরে তাহলে উজানি মাঝিকে নিচ্ছি। ক্যাসেল আপনাকে একটু ব্যাক স্টেজে রাখছি। ওকে ওকে নো। উজানি মাঝি। ধন্যবাদ রমি ভাই। ক্যাসেল ভাই ব্যাক স্টেজে আছেন, অবশ্যই শুনছেন। আপনি যে কথাটা বলেছেন সেটা অবশ্যই সত্যি। নেটওয়ার্কের যদি সমস্যা না হতো আমরা পরিপূর্ণ কবিতাটা শুনতে পেতাম, এবং ক্যাসেল ভাইয়ের কণ্ঠটি আবৃত্তি করার মতোই কণ্ঠ। একটু ঘষামজা করলেই অনেক অনেক সুন্দর উনি আবৃত্তি করতে পারবেন, ভয়েসটা অত্যন্ত সুন্দর। যে কথা বলছিলাম, আজকে আপনাদের এই লাইভটা খুব ভালো লাগছে। সাধারণত আমরা যেসব বিষয়গুলো নিয়ে কথা বলি তার থেকে ভিন্ন ধর্মী। মনোজের কবিতা, উজানি মাঝি আপনি কি মনোজের আমি শুনেছি, হ্যাঁ আমি শুনেছি ওনার কবিতা আবৃত্তিটা। আচ্ছা, সেই কবিতাটাই আমি বিভিন্ন জনের কমেন্টসে দেখছিলাম, তারা যেমন সেই মহিলাকে সাধুবাদ জানাচ্ছিলেন, আমিও সাধুবাদ জানাচ্ছি। খুব সুন্দর আবৃত্তি করেছেন উনি। এবং মাঝে সম্ভবত মোহাম্মদ জন কথা বলছিলেন, মোস্ট প্রবলি ক্যাসেল ভাইও ওই কবিতার প্রশংসা করছিলেন লাইভে, এর আগে যখন যুক্ত হয়ে কথা বলছিলেন। খুব ভালো লাগছিল, আমারও ভালো লেগেছে। তা উনি বলছিলেন যে উনি সম্ভবত আমি সেই মেয়ে বা এরকম কোন টাইপের একটি কবিতা পড়েছেন, যে কথাগুলো কবিতার মধ্যে ছিল সেই কথাগুলো বহুল আলোচিত করার দরকার আছে আজকের বাস্তবতায়। তা সত্যি তাই, কবিতার কথাগুলো সত্যি বর্তমান আমাদের আলোচনায় আনা উচিত। আর আমার একটা আজকের লাইভ শুনে একটা আমার প্রস্তাব আছে, যদি পাক্ষিক বা মাসিক যেটাই সম্ভব হয়, এরকম মাসুদ ভাইয়ের কবিতা শুনবো, লোপাপুর কবিতা শুনবো, আপনার কবিতা শুনবো, ক্যাসেল ভাইয়ের শুনবো, আরো নতুন অতিথিরা আসবেন। তারা এই যে ক্ষয়িষ্ণু আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেটা যেভাবে আসলে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোচ্ছে, একটি অন্য সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেক্ষেত্রে আমরা যারা এই সুযোগটুকু পাচ্ছি তারা আমরা এখানেই একটা সেই ধরনের প্ল্যাটফর্ম গড়ে তুলি, এবং সেখানে আসুক বিভিন্ন জন, তাদের সম্ভার নিয়ে এখানে উপস্থিত হোক। এই প্রচারণার মাধ্যমেই হয়তো দেখা গেল আমরা আরেকটি আন্দোলনের সূত্রপাত করতে পারবো। খুব কষ্ট লাগে, পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত আগ্রহ ভরে ঢাকার নাটকগুলি দেখতেন, এবং প্রশংসা এত করতো ঢাকার নাটক যা বলার অপেক্ষা রাখে না। সেই নাটকগুলো আজকাল আর পাওয়া যায় না। চলচ্চিত্রের প্রসঙ্গে যদি আসি, আবার তোরা মানুষ, ওরা 11 জন, পদ্মা নদীর মাঝি, হ্যাঁ মেঘে আবার বৃষ্টি হলো, এরকম সম্ভবত শ্রাবণ মেঘের দিন, চঞ্চল চৌধুরীর এই যে অভিনয়, সাবলীলতা বিভিন্ন নাটকে আমরা দেখছি। তারপরে তো তিনি একটি গানও রিসেন্টলি করেছেন, ওই সর্বতমঙ্গল রাধে, যেটা করার পরে আমরা একটি সত্যকেও জানতে পেরেছি যে এটা আসলে বহু প্রাচীন কাল থেকে প্রচলিত একটি কথা। এটি কেউ কেউ দাবি করে বসেছিলেন যে এটি তাদের লিখিত, তা সেই সত্যও আমরা জানতে পেরেছি। তা এই যে প্রতিভাগুলো আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে, কি বলবো আর কতটুকুই বা বলা যায়। জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদেরই ছোট গায়ে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর লুকিয়ে রেখেছি দুই নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছুন সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। বলুন তো এই সৃষ্টি কোথায় পাবো আমরা? এই সৃষ্টি আমরা যদি প্রচারে না আনি, নতুন প্রজন্ম যদি আমাদের এই মাটির কবিদেরকে চিনতে না পারে, আমি মানি না কোনো আইন, আমার বিদ্রোহীর জিনিসগুলো যদি আমরা তুলে ধরতে না পারি নতুন প্রজন্মের কাছে, তাহলে দায়ী ঋণী
তাদের কাছে আমরা তারা আমাদেরকে যা ঋণী করে গেছেন, আমরা সেই ঋণ পরিশোধ করব কিভাবে? তাই এই প্ল্যাটফর্ম হোক না মাসিক একটা অথবা পাক্ষিক, যেটাই সম্ভব হোক, আসুন কবিরা তাদের কবিতা নিয়ে, তাদের গান নিয়ে। আজকে সরকার ভাই খুব সুন্দর গান করেছেন, মান্নাদের গানগুলো তার কণ্ঠে যে খুব ভালো ফুটে ওঠে, আজকে তার গলাটা ভালো ছিল না। ক্যাসেল ভাই আবৃত্তি করলেন, কি অসাধারণ, শুধু একটু ঘষা মাজা করতে হবে। তা এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা আমার সংস্কৃতির প্রতি, আমার কবির প্রতি, আমার লেখকের প্রতি, আমার সংস্কৃতির প্রতি, আমরা এভাবে একটা ধারা যদি সম্ভব হয় তো আমরা করতে পারি। আমরা আমাদের ঐতিহ্য ব্যাপক, যা তল খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হারিয়ে যাচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের কারণে। তাই আপনি যখন আছেন, মাসুদ ভাই, লোপা আপু, আপনারা সবাই, আমরা যারা আপনাদের লাইভে এসে দুটো কথা বলি, মনের কথাগুলো শেয়ার করতে পারি, তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হোক না, যদি হয় সেটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রুমি ভাই। উজানি মাঝি। আমাদেরও এই ধরনের চিন্তা ভাবনা আছে, আজকে হঠাৎ করেই লাইভটা শুরু করেছিলাম। উজানি মাঝি, তাহলে আজকে বিদায় দিই আপনাকে, ব্যাক স্টেজে হ্যাঁ, থাকেন আপনি। আর মুফতি মাসুদ, আমরা লাইভটা শেষের দিকে যেতে চাচ্ছি। আমি যেহেতু এটা বিজয়ের মাস, আমি একটা কবিতা পাঠ দিয়ে আমার কথাটা শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আপনিও প্রস্তুতি নেন, যদি শেষে কোনো গান অথবা কবিতা দিয়ে দর্শকদের শেষ করতে পারেন আর কি। আমি পাঠ করব শামসুর রহমানের একটা কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। চেষ্টা করি, অনেকদিন পর পাঠ করছি এটা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাখিনা বিবির কপাল ভাঙলো, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর ভগ্ন ভিটাই, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটি কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপরে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কত কাল ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কত কাল দেখতে হবে খণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্য এক থুরথুরে বুড়ি উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্য হাড্ডিসার অনাথ কিশোরী শূন্য থালা হাতে পথে বসে আছে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক, কৃষ্ণ দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটি, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝরে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বানে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষায় করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। মুফতি মাসুদ, আমি শেষ করলাম, এখন আপনার কাছে যাচ্ছি আমি। আসলে আমার মনে হয় জসিমউদ্দিনকে যদি পল্লী কবি বলা হয়, জীবনানন্দকে যদি রূপসী বাংলার কবি বলা হয়, আর নজরুলকে যদি বিদ্রোহী কবি বলতে হয়, তাহলে শামসুর রহমানকে স্বাধীনতার কবি বলতে হয় বা বলা উচিত। এই একটা কবিতা, এবং আরেকটা কবিতা আছে স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। মানে এই কবিতাগুলো না, মানে স্বাধীনতার যে মূল্য, স্বাধীনতার যে সৌন্দর্য বা স্বাধীনতার জন্য যে আকুতি, সেগুলোকে কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই শামসুর রহমানের এই দুটো কবিতায় এবং আরো বেশ কিছু কবিতার মধ্যে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো রুমি ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি শেষ সময়ে আমার মন ভালো করে দেয়া আমার প্রিয় এই কবিতা আমাকে শোনালেন। তো আজকের মতো আমরা শেষ করছি। আমি আজকে আপনার আবৃত্তিও যেমন খুব ভালো লেগেছে, লোপার গান ভালো লেগেছে, এবং মাঝখানে আরো যে যারা আবৃত্তি করেছেন খুব সুন্দর, বিশেষ করে আমাদের প্রিয় মনোজ যে আবৃত্তি করেছেন, সেটা জাস্ট আমি বলবো ভোলার মতো না। আমাদের অনেক বন্ধুরা কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রামটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। নেক্সটে আমরা এরকম প্রোগ্রাম হয়তো আরো করতে পারি, তখনও হয়তো বন্ধুরা আসবেন। আমরা প্রচলিত যে আলোচনা, ধর্ম রাজনীতি এগুলো নিয়ে আলোচনা তখন না করে আমরা হয়তো গান নিয়ে আলোচনা করব।
করতে গেলে হ্যাঁ প্রসঙ্গক্রমে ধর্ম নিয়ে আলোচনা আসতেই পারে, কিন্তু মূল ফোকাস থাকবে আমাদের গান এবং কবিতা। আমরা এরকম লাইভ মাঝে মাঝেই করব, বন্ধুদেরকেও বলবো লাইভ গুলো দেখবেন। তো এই কথা বলেই আমি আজকের মতো এখন বিদায় নিচ্ছি।